2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় 500 মানুষ কিডনি বিক্রি করেছে। উপজেলার শতাধিক কিডনি বিক্রেতা বর্তমানে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে থাকলেও সামাজিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন না। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কিডনি বিক্রির প্রতিবেদন প্রকাশের পর আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন এবং এলাকার লোকজন। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দালাল চক্রের প্রলোভনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের 500 মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। ভুক্তভোগীরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে কিডনি বিক্রি করেছিলেন তারা, কিন্তু এরপরও ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। এখন আমি কি করবো, বিচার হয় আমার মানে বলতেছি সবার কাছে হাতে করছি যে আমার মতো ভুলটা যেন কেউ না করে। আর আমার এলাকায় বর্তমানে 5টা মতো মানুষ কিডনি নেওয়ার পর আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পর আমাকে 1 লক্ষ টাকা দেওয়ার পর আমি আসে ওনার কাছে আবেদন করছি, ওনারা আমাকে টাকা দেন। সে কথা আমাকে নির্যাতন করে আমাকে ভয় দেখানো হয়। তারা আরও জানান, বর্তমানে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে থাকলেও সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন না। মানুষের চক্রান্ত করে এই কিডনি বিক্রি করেছে, এখন আর ওরা নাই। এখন আর বিক্রি ওখানে লোকগুলো অসহায়, এখন অসহায় করে কিডনি বিক্রি করা দালালের চক্রে করে তারা কিডনি বিক্রি করছে এবং তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা কখনো কর্মক্ষমতা অর্জন করতে পারে না। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কিডনি বিক্রির প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও এলাকার লোকজন। জয়পুরহাটে 32টি ইউনিয়ন আছে, সেখানকার কিছু মানুষ যদি অপরাধী হয় গোটা জেলাকে দোষারোপ করা ঠিক হবে না। এখানে কিছু দালাল চক্র আছে যারা মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে সেই মানুষগুলোকে উদ্বুদ্ধ করে কিডনি বিক্রির একটি চক্র তৈরি হয়ে উঠেছে। এখন বর্তমানে ভালোই আছে অসহায় মানুষ, আগের দালালের চক্করে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। যদিও পুলিশ বলছে 2022 সাল থেকে কিডনি বেচা কেনার কোনো তথ্য বা অভিযোগ পাননি তারা। আমরা তৎপর রয়েছে অতীতের মতো, সামনে যদি কোনো অভিযোগ আসে আমরা অতীতের মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, তাদের বিরুদ্ধে মামলা নিব এবং তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণের যে আমাদের ধারাবাহিকতা অতীতে ছিল সেটি আমরা বজায় রাখবো। জেলায় এ পর্যন্ত 17টি মামলা এবং 61 জন দালাল ও কিডনি দাতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নূর তাজমিন নীর, 71। দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় 3,80,00,000-এর মতো এবং দেশে প্রতি বছর অন্তত 10,000 মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা হয়, কিন্তু কিডনি প্রতিস্থাপন করা যায় মাত্র 365 জনের, যেটা প্রয়োজনের তুলনায় মাত্র 3.65%। আবার কিডনি প্রতিস্থাপনের পরে এই মানুষগুলো পরবর্তী ওষুধ এবং চিকিৎসা না পেয়ে অর্ধেকের বেশি মৃত্যুবরণ করেন 5 বছরের মধ্যে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে এ ধরনের খবর, কিডনি বেচাকেনার খবর আমরা 2005 সাল থেকেই শুনে আসছি। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মুন্সি ইসরায়েল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার SM ইউনুস আলী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে অধ্যাপক ইসরায়েল হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে দরিদ্র মানুষগুলোকে টার্গেট করা হয়েছে এবং দালাল চক্র কাজ করে এখানে সক্রিয়, এবং এই ধরনের কাজে তারা যুক্ত হবার পরে যাদের কাছ থেকে কিডনি তারা নিয়েছে বা যাদের মানে যারা এই কিডনি দিয়েছেন সেই মানুষগুলো যে সঠিকভাবে টাকা পেয়েছেন সেরকম প্রতিশ্রুত টাকাটাও পাননি, এরকম অনেক অভিজ্ঞতা আছে। এখন তারা অসুস্থ হলেও চিকিৎসা নিতে পারছেন না। ঠিক এরকম একটা সামাজিক পরিপ্রেক্ষিতে আসলে কি দেখেন, এটা কিভাবে বলবেন আপনি বা নেবেন আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে বর্তমানে যে কিডনি বিক্রি করার যে প্রবণতা বাংলাদেশে বেড়েছে, এটার একটা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা আছে এবং এর একটা সাংঘাতিক প্রতিক্রিয়া আছে, যেটা আমরা সবসময় দেখতে পারি। এবং যে দেখা গেছে যে বাংলাদেশের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কারা কিডনি বিক্রি করে, কোন শ্রেণীর মানুষ। আমরা যদি দেখি যে
প্রান্তিক গোষ্ঠী যারা আছে, বিশেষ করে যারা গরিব মানুষ বা যারা দরিদ্র মানুষ, এই মানুষগুলো তাদের কিডনি বিক্রি করে থাকে। এবং তার মানে হলো যে অর্থনৈতিক সংকট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দরিদ্র মানুষ যারা প্রতিদিন আয় করে, প্রতিদিন তাদের খরচ মিটায়, সুতরাং এরা বাধ্য হয়ে কখনো কখনো কিডনি বিক্রি করে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখতে, বিশেষ করে বর্ডার এলাকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেখানে একটা নেটওয়ার্ক অফ সিন্ডিকেট আছে, যেটা গ্রাম থেকে শুরু করে উপজেলা, জেলা লেভেল পর্যন্ত, এবং একই সাথে বর্ডার এলাকায়, বিশেষ আমরা যদি দেখি যে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের নেইবারিং কান্ট্রি, এই বর্ডার এলাকাতে ওই পাশে বা ইন্ডিয়ার মধ্যেও একটা গ্রুপ আছে, যে গ্রুপের সাথে বাংলাদেশের যে দালাল গোষ্ঠী আছে এদের একটা নেটওয়ার্ক আছে, এদের মাধ্যমেই যাচ্ছে। সুতরাং এই যে দালাল গ্রুপ বা নেটওয়ার্ক অফ সিন্ডিকেট, এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের, বিশেষ করে বর্ডার এলাকাতে। আমরা যদি দেখতে পাই যে বর্ডার এলাকাতে কিডনি বিক্রির রেট কিন্তু অনেক বেশি। বাংলাদেশের গড়ে মানে কিডনি বিক্রি হচ্ছে, কিন্তু রেটটা আসলে বর্ডার এলাকাতে বেশি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি, গ্রামের মানুষ, যারা দরিদ্র মানুষ, তাদের শিক্ষা নাই, এরা আসলে সচেতন না, তারা জানে না যে একটা কিডনি বিক্রি করলে তাদের কি ক্ষতি হতে পারে, পরবর্তীতে ফিউচারে যে তাদের যে শারীরিক মানসিক যে ক্ষতিটা হবে তারা এটা বুঝতে পারে না। অনেকেই মনে করে একটা কিডনি বিক্রি করলেই যেন আমি মনে হয় বেঁচে যাবো, কিন্তু একজন মানুষকে সুস্থ থাকতে হলে আসলে তার দুটো কিডনি ফাংশন করতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় যে ইউনুস স্যার ভালো এই সম্পর্কে বলতে পারবেন, বাট এটা আমরা জানি যে একটা কিডনি আসলে দিয়ে কখনোই হবে না, দুটো কিডনি ওদের থাকতে হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বাংলাদেশের আইনগত যে দুর্বলতা। জি, আইনের বিষয়টা আপনার কাছে একটু আমি ডিটেইলে জানবো, মানে আমার একটু জানার আছে একটু বেশি করে, যে কারণে আমি একটু যদি অধ্যাপক ডক্টর এস এম ইউনুস আলীর কাছে যাই। মানে কিডনি বিক্রি করে নানা ধরনের শারীরিক জটিলতায় তারা পড়ছেন এরকম অভিযোগ বলা হচ্ছে, এবং শতাধিক কিডনি বিক্রেতা বা কিডনি দাতা বর্তমানে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে আছেন, তারা চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন, কারণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভয়ে তারা হাসপাতালেও যাচ্ছেন না, মানে এরকম অভিযোগগুলো আছে। কিডনি দেবার পরে দাতার আসলে কি ধরনের জটিলতায় পড়তে হতে পারে? ধন্যবাদ আপনাকে। সাধারণত আমরা কিডনি যারা দান করে তাদের ক্ষেত্রে কেউ যদি সুস্থ অবস্থায়, মানে তার দুটো কিডনি ভালো আছে এবং সে ডায়াবেটিক রোগী না, সে তার উচ্চ রক্তচাপ নাই এবং অন্য কোনো ধরনের সংক্রামক ব্যাধি বা এ ধরনের নাই, সে যদি তার বয়স যদি এই 6 থেকে 65-র মধ্যে বা 60-এর মধ্যে হয়, সে একটা কিডনি নির্ভয়ে দান করতে পারে। এবং একটা কিডনি যদি ভালো থাকে তাহলে সে তার যে জীবন মানে লাইফ এক্সপেক্টেন্সি, মানে যতদিন সে বাঁচার কথা, একটা কিডনি নিয়ে সে সুস্থভাবে বাঁচতে পারে। কিন্তু যে ক্ষেত্রে এই কিডনি যখন বিক্রি করার ব্যাপার চলে আসছে, তখন কিন্তু এই বিষয়গুলা সে বিবেচনায় নেয় না, এবং যারা ক্রয় করে তারাও ঠিক এগুলো বিবেচনা না করে কিডনি দাতা কিডনি দিচ্ছে, টাকা দিচ্ছি, কিডনি নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যখন এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যখন আমাদের এখানে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি, এবং এটাও রেট মোটামুটি আমরা প্রায় 610টা কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। এখানে আমরা যখন কিডনি কোনো ব্যক্তির কাছ থেকে নেই, তখন এই ক্রাইটেরিয়াগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি, এবং যাতে করে যিনি কিডনি দান করেন তার যেন শারীরিকভাবে কোনো পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। আমরা বলি যে কিডনি নিয়ে তাকে কোনো বিপদের মধ্যে ফেলা যাবে না, বা তার কোনো দেয়ার ইজ নো হার্ম অফ ডোনার, মানে কিডনি যে দান করবে তার জন্য ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়, এই ব্যাপারটাকেই আমরা বেশি ফোকাস করি। সো কিন্তু এই যে যেটা বলতেছিলাম, যে যারা টাকার বিনিময়ে কিডনি দেয়, এবং আমাদের কাছে অনেক ফোন আসে এরকম যে স্যার আমি আমার কিডনি বিক্রি করবো, বা আমার এই পরিচয় দেয় যে আমার আত্মীয় একটা কিডনি বিক্রি করবে, আপনারা নেবেন কিনা, আপনাদের এরকম কোনো সুযোগ আছে কিনা, আপনাদের কোনো লোক থাকলে ওদের কাছ থেকে ওরা নিলে আমরা এটা বিক্রি করব। কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশে কিডনি দান করার একটা মানে কিডনি নেওয়ার একটা আইন আছে, এটা ট্রান্সপ্লান্ট অ্যাক্ট বলা হয়। এটা সংশোধিতভাবে এই যে 2018 সালে এটা পূর্ণাঙ্গ সংশোধন হয়েছে। এটা এখন অনেকেই মানে
যে কিডনি দান করতে পারে, যে যেমন আত্মীয় স্বজন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, এগুলো এখন মানে আওতাটা আরো বাড়ানো হয়েছে, মানে এটা বাড়ানো হয়েছে কারণ মানুষের তো আসলে প্রয়োজন। আপনারা বলছেন যে 10,000-এর মতো কিডনি প্রতি বছর প্রয়োজন, মানে যার আসলে কিডনিটা লাগে তিনি আসলে বুঝতে পারেন যে মানে এটার প্রয়োজনীয়তা কতখানি। এবং আপনি যেটা উল্লেখ করেছেন যে আসলে সুস্থ মানুষ হলে, যার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, তিনি দিলে একটা কিডনি দিয়ে তিনি সারা জীবন মানে যে কোনো ভারী কাজ করতে পারবেন। মানে ওখানে বলা হচ্ছে যে কেউ ভ্যান চালান বা ইত্যাদি। জি, একবার নরমাল, কারণ আমরা বলি না যে ধরেন সে একজনের কিডনিতে পাথর হয়েছে বা একজন কিডনিতে টিউমার হয়েছে, যার কিডনি নষ্ট হয়ে গেছে একটা, ওই কিডনিটা তো আমরা ফেলাই দিই। মানে ইভেন বাচ্চাদেরও তো অনেকের কিডনিতে জন্মগতভাবে পানি ধরে ফুলে যায়, অকার্যকর হয়, একটা ফেলাই দেয়, আর একটা নিয়ে কিন্তু সে সারা জীবন, ধরেন তার হয়তো 60 বছর জীবন সে 60 বছর বেঁচে যায় বা 80 বছর জীবন বেঁচে যায়, একটা কিডনি নিয়ে কিন্তু বেঁচে যায়। ইভেন দেন কেউ কিন্তু একটা কিডনি নিয়েও জন্মগ্রহণ করে। হ্যাঁ, জন্মগতভাবে এরকম একটা রেশিও আছে, যে একটা পার্সেন্টেজ আছে যে জন্মগতভাবে সে একটা কিডনি নিয়ে জন্মেছে, এরকম ভেরি রেয়ার বাট আছে। সে কিন্তু তার যে লাইফ স্প্যান, সে কিন্তু সেটুকু জীবনযাপন করে যেতে পারে এবং সুস্থভাবে করে যেতে পারে। সো ওই কিডনি নেওয়ার ব্যাপারে এই ক্রাইটেরিয়াগুলো যদি স্ট্রিক্টলি মেনটেন করা হয়, তাহলে দের ইজ নো, মানে কোনো অসুবিধা ডোনারের হওয়ার কথা না, মানে যে কিডনি দাতার এরকম কোনো অসুবিধা হওয়ার কথা না। জি, এটাই আমরা মনে করি। জি, অধ্যাপক মুন্সি ইসরাইল হোসেন, মানে কিডনি বিক্রি আইনে নিষিদ্ধ, এবং যদিও আমাদের দেশের আইনের মানে পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে ব্লাড রিলেটেড মানে একটু আওতাটা বাড়ানো হয়েছে যাতে আরেকটু সহজলভ্য হয়, কিন্তু মানে যেখানে প্রয়োজন 10,000 কিডনি প্রতি বছর, সেখানে মানে প্রাপ্যতা আমরা দেখছি যে 365 জনের মতো ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে। মানে ফারাকটা তো অনেক বড়। এবং পাশের দেশ ইন্ডিয়াতে অনেকে যান, এবং অধ্যাপক ইউনুস আলী বলছিলেন যে সেখানে আসলে বাছবিচার হয় না, যে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, জটিলতা আছে কিনা, বাছবিচার না করে, কারণ যার প্রয়োজন তিনি তো আসলে কিনে নিচ্ছেন টাকা দিয়ে। মানে এই যে প্রাপ্যতা এবং প্রয়োজনীয়তা, এই দুটোর যে একটা বিরাট ফারাক, এটা আসলে এই ধরনের অপরাধ তৈরির মানে ঘটিয়ে ফেলার আশঙ্কাটা বাড়ায় কিনা সমাজে? ডেফিনেটলি বাড়ায়। কারণটা হলো যেখানে অনেক চাহিদা বাট যোগান কম, চাহিদা বেশি তখন হবে যখন যোগান কম হবে, তখন স্বাভাবিকভাবেই যেটা হবে যে এই দালাল চক্র বা নেটওয়ার্ক অফ সিন্ডিকেট বা এই যে এদের দালালদের এক ধরনের নেটওয়ার্ক তৈরি হবে। কারণটা হলো যে তারা কি করে, এই দালাল চক্র যে গরিব মানুষদের স্বীকার করে তাদের প্রলোভন দেখায় যে একটা কিডনি বিক্রি করলে তাকে 8 থেকে 10 লাখ টাকা দেওয়া হবে। কিন্তু যেহেতু চাহিদা বেশি, সুতরাং মানে এই কিডনির চাহিদা বেশি, যোগান কম, সেই কারণে ওরা কি করে, ওরা এই বেশি টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে পাশের দেশ ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে তাদেরকে 3 লাখ বা 4 লাখ টাকা দিয়েছে। সুতরাং এই যে চাহিদা বেশি, যোগান কম, এই কারণেই এই সিন্ডিকেটটা বেশি শক্তিশালী হয়েছে এবং তারা এই সুযোগটা নিচ্ছে। এবং দেখেন যে আমরা দেখেছি যে কাদের কাছ থেকে তারা এই সুযোগটা নিচ্ছে। এরা হচ্ছে সমাজে কিন্তু গরিব মানুষ, যাদের শিক্ষা কম, যারা সচেতন না, যারা গরিব মানুষ, এদেরকে স্বীকার করা, এদেরকে ধরা খুবই সহজ। এবং একজন গরিব মানুষ সে কিন্তু 3 লাখ টাকা পাওয়ার পরেও সে মনে করে যে আমি যে টাকাটা পেয়েছি কম পেয়েছি, অর্ধেক পেয়ে, তারপরও সে খুশি। সুতরাং এইটা আসলে রোধ করা খুবই কঠিন। রোধ করা কেন কঠিন? বিকজ এর চাহিদা অনেক বেশি, যোগান কম। এবং এখানে যে সামাজিক কারণটা, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ, এটা আমরা হয়তো অনেক সময় ওভারলুক করে যাই, কিন্তু এটা আপনি ঠিকই বলেছেন যে একটা মানে অশিক্ষিত জনগোষ্ঠী এবং খুবই দরিদ্র ওই অঞ্চলগুলো, সুতরাং এবং অসচেতন, সেটা সব মিলিয়ে যেটা অধ্যাপক ইউনুস আলী, মানে বাস্তবতাটা 10,000-এর বিপরীতে 10,000 প্রয়োজনীয়তা, কিন্তু বিপরীতে 365 জন এরকম আমি দেখছিলাম যে একটা সেমিনারে আপনারা বলছিলেন বিশেষজ্ঞরা। জি জি, আমাদের এরকম একটা ডাটা আছে। জি জি, মানে সেক্ষেত্রে আমাদের কারণ কি আসলে, প্রতিবন্ধকতাটা কি এই যে মানে ফারাকটা যোগান এবং চাহিদার? আচ্ছা,
অন্য অন্য দেশে ধরেন আইন আছে এবং মানুষ অনেক সচেতন, আইন আছে, আমাদেরও আইন এখন করা হয়েছে, যে লাস্ট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আর কি এই কিডনি ট্রান্সপ্লান্টের, যেটা যে মৃত্যু ব্যক্তি এখন কিডনি দিতে পারবে, যেটা আমাদের দেশের প্রধান ব্যারিয়ার হলো আমাদের রিলিজিয়াস মানে ধর্মীয় একটা সেন্টিমেন্ট অথবা মানুষের অজ্ঞতা, এগুলো হলো আমাদের ব্যারিয়ার। যেমন এখন যদি আমরা এই মৃত্যু ব্যক্তির কাছ থেকে কিডনি নিতে পারি, যেমন এই যে আইসিইউ থেকে, তারপরে অ্যাক্সিডেন্ট করে যে লোকগুলো মারা যায়, আমরা বলি যে ব্রেন ডেথ হয়েছে কিন্তু হার্ট ইজ বিটিং, মানে হৃৎপিণ্ড চলতেছে কিন্তু ব্রেন ডেথ হয়ে গেছে, সে আর কখনো বাঁচবে না। এর মধ্যে যদি আমরা এই সময়ের মধ্যে যদি ওনার কিডনিটা সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা দূর করা সম্ভব। এবং আমাদের এরকম ডিসিজ ডোনার বলি আমরা, মৃত্যু ব্যক্তি আর কি, এরকম সংখ্যা কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের যে মানুষের সচেতনতার অভাব, রিলিজিয়াস ব্যারিয়ার মানে ধর্মীয় প্রতিবন্ধকতা, এগুলোই আমাদের, এবং আমাদের যে কাউন্সিলিং করা আমাদের এটা কি আমরা এখানে কি প্রচারেরও একটু অভাব আছে? মানে জি এটা আমরা মনে করি যে আমরা মানুষকে আসলে এটা বোঝাতে সক্ষম। আপনি বলছিলেন যে এটা ফুলফিল করা সম্ভব, মানে 10,000 কিডনি আমরা এভাবে পেতে পারি বছরে। যে মানুষগুলো কিডনির প্রয়োজনীয়তার জন্য ভুগছেন সেই মানুষগুলোকে আমরা আসলে বাঁচিয়ে রাখতে পারি আরো অনেক দিন হয়তো, মানে সেটা সম্ভব। কিন্তু আমাদের ওই যে সচেতনতার অভাব এবং এই যে প্রচারের অভাব, আমরা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এই ভূমিকাগুলো নিতে হবে সমস্ত শ্রেণীর লোকজনকে, যেমন ধর্মীয় যারা ধরেন গ্রাম থেকে যদি আপনি শুরু করেন, ইমাম থেকে শুরু করে যারা আছে, তারপরে আমাদের যারা আমরা যে হেলথ পার্সন যারা, আপনারা যারা মিডিয়া পার্সন, বিশেষ করে মিডিয়া পার্সনের রোল কিন্তু এখানে বলা যায় আরো বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি। এভাবে যদি করা যায় তাহলে আমাদের এই রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করা সম্ভব। জি আমি মনে করি। জি, তাহলে তো এটা খুবই মানে প্রয়োজনীয় এবং একটা ভালো উদ্যোগ হতে পারে আমরা যদি এইভাবে সচেতন করতে পারি মানুষকে। আপনি হয়তো জানেন ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা কিন্তু ডিজিজ ডোনার দুটা এ পর্যন্ত, আমাদের দেশে যেহেতু আইন ছিল না আগে, 2018 সালে এই আইনটা সংশোধন হয়েছে, তারপরে কিন্তু আমরা এরকম 2টা কিডনি এরকম নিয়েছি দুইজনের, এবং সে তারপর ট্রান্সপ্লান্ট করছে এবং ডোনার ভালো ছিল, ভালো আছে। এবং দুজনে কি ভালো আছেন? মানে ওই খবরটা যদি একটু, কারণ এটা নিয়ে আমার মনে আছে, আমি এটা নিয়ে একটা অনুষ্ঠানও করেছিলাম। জি ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন। অধ্যাপক ইসরাইল হোসেন, শেষ প্রশ্ন আমি আপনাকে একটু করতে চাই। এই যে কালাইয়ের দরিদ্র 100 মতো মানুষ বলা হচ্ছে, তারা এখন একটু অসুস্থতা বোধ করছেন, চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন। এখানে আইনি নানান ব্যাপার আছে, কারণ কিডনি বিক্রি করাও তো অপরাধ। সুতরাং তিনি আসলে সামনে আসতে চাইছেন না বা আসতে পারছেন না। এদের জন্য আসলে কি করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন? আমার মনে হয় যারা অলরেডি আক্রান্ত, আসলে তারা যে সোশ্যাল স্টিগমা আছে, সোশ্যাল স্টিগমা সাংঘাতিক বিষয়। যে একটা মানুষ যখন এফেক্টেড হয়েছে, যখন সে কালার্ড হয়েছে, সমাজ তাকে একটা লেবেল দিয়েছে, এই লেবেল দেওয়ার কারণে সে লজ্জা পায় বা শেম হয় একটা, যে আমি ভুল করেছি, আমি না বুঝে বা যেভাবে আমি ভুল করেছি। সুতরাং এই ভুলের কারণেই সে জনগণের সামনে আসতে চায় না। এই ক্ষেত্রে যেটা করতে হবে, যে সরকারি এবং বেসরকারিভাবে, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে ওই অ্যাফেক্টেড পিপল যারা আছে, ভিলেজার্স যারা আছে, তাদের সচেতন করার জন্য, যেটা হয়েছে তাদের সচেতন করার জন্য, তারা যাতে মেইন স্ট্রিম মানুষের মধ্যে মিশে তাদের স্বাভাবিক জীবনযাপন করে, তাদেরকে এক ধরনের কাউন্সিলিং করা। তাদেরকে যদি আমরা কাউন্সিলিং করি, বিশেষ করে যারা ডাক্তাররা আছেন এবং যারা মানে এই সাইকিয়াট্রিস্ট আছেন, তারা যদি এই জাতীয় অ্যাফেক্টেড পিপলকে যদি কাউন্সিলিং করেন, এবং একই সাথে যদি সরকারি বা বেসরকারিভাবে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়, এবং চিকিৎসার ব্যবস্থাটাও সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ, চিকিৎসার ব্যবস্থাটাও তাদের যদি করে দেওয়া যায়, কারণ যেটা ঘটে গেছে সেটা তো আর ফেরত আনা যাবে না। কিন্তু এই মানুষগুলোকে তো আসলে প্রয়োজনীয়তা আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুন্সি ইসরাইল হোসেন এবং অধ্যাপক ডাক্তার SM ইউনুস আলী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।